আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। তোমরা যারা 2025 সালে এসএসসি পরীক্ষা দিবে, আমি তোমাদের জন্য ইংলিশ ফার্স্ট পেপারে 10টি মডেল প্রিপেয়ার করেছি। এই 10টি মডেল যদি তোমরা শেষ করে পরীক্ষার হলে যেতে পারো, ইনশাআল্লাহ এই 10টি মডেলের মধ্যে তোমাদের 100 মার্কসের কমন তোমরা পেয়ে যাবে। তো আজকে এই 10টি মডেলের আমাদের ফার্স্ট মডেল। আমি পর্যায়ক্রমে প্রতিদিন অথবা দিনে 2টি করে ফার্স্ট পেপারের মডেলগুলো দেওয়ার চেষ্টা করব। শুধু ফার্স্ট পেপার না, আমি সেকেন্ড পেপারের মডেলগুলো আলোচনা করব। তো আজকে আমাদের এটা 10টি মডেলের মধ্যে ফার্স্ট যে মডেলটি সেটা হচ্ছে মে ডে নিয়ে। তো মে ডে আসলে এটা 2024 সালে কুমিল্লা বোর্ডে এসেছিল। তো তারপর আমি এই মডেলটি সিলেক্ট করার উদ্দেশ্য হচ্ছে যে দেখা যাবে যে এই মে ডেটা আমাদের 3 নাম্বার কোয়েশ্চেনে আবার চলে এসেছে। এজন্য 1 নাম্বারের জন্য আমরা পড়ব এবং 3 নাম্বারের জন্য সেটা আমরা আলোচনা করব। তো চলো আমরা শুরু করি। আমি পুরো মডেলটি সুন্দর করে বুঝিয়ে দেব, প্রত্যেকটি ওয়ার্ড বাই ওয়ার্ড, এবং এমসিকিউ গুলো থেকে শুরু করে প্রশ্ন থেকে শুরু করে সবকিছু আমি বুঝিয়ে দেব। সিন আনসিন পর্যায়ক্রমে সবগুলো বুঝিয়ে দেব। তো চলো আমরা শুরু করি। May Day or International Workers' Day is observed on May 1st all over the world today to commemorate the historical struggle and sacrifices of the working people to establish an 8 hours workday. অর্থাৎ এই যে মে ডেটা অথবা ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডেটা, এটা কি করা হয়? এটা অবজার্ভ করা হয়, এটা পালন করা হয় কোথায়? অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বে। আজ সারা বিশ্বে এটা পালন করা হয় কি করার জন্য? টু কমিমেমোরেট দ্য হিস্ট্রিক্যাল স্ট্রাগল, স্মরণ করার জন্য ঐতিহাসিক যে যুদ্ধটা সেটাকে, এবং স্যাক্রিফাইসেস মানে উৎসর্গগুলোকে, অফ দ্য ওয়ার্কিং পিপল, কাজের লোকদের, অর্থাৎ যারা শ্রমিক তাদের স্যাক্রিফাইস এবং হিস্ট্রিক্যাল স্ট্রাগলটাকে স্মরণ করে দেওয়ার জন্য। টু এস্টাবলিশ, যারা কি করেছিল? প্রতিষ্ঠা করেছিল 8 আওয়ার ওয়ার্ক ডে, অর্থাৎ দিনে 8 ঘন্টা কাজ করার যে একটা দাবি, তারা এটা প্রতিষ্ঠা করেছিল। এজন্য সেই মে মাসের 1ম তারিখে এটা হয়েছিল। তো এটা স্মরণ করার জন্যই হচ্ছে আজকে মে ডে পালন করা হয়। ওকে, ইট ইজ আ পাবলিক হলিডে ইন অলমোস্ট অল দ্য কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বের প্রায় প্রতিটি দেশেই এটা কি থাকে? ছুটির দিন থাকে আর কি। মে ডে ফার্স্ট ডেটা হচ্ছে কি থাকে? সারা বিশ্বে অল ওভার দ্য অল দ্য কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ সারা বিশ্বের সব দেশেই এটা কি থাকে? হলিডে থাকে। অলমোস্ট বলছে প্রায় একই। আচ্ছা, সিন্স দ্য ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, মানে যখন আমাদের যে শিল্প বিপ্লবটা ঘটেছিল তখন থেকে, ইন দ্য 18th and 19th century in Europe and the US এবং হচ্ছে ইউরোপের মধ্যে যে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন ঘটেছিল সেটা কত শতকে? 18 শতকে এবং 19 শতকে। হ্যাঁ, তো তারপরে দেখো, দ্য ওয়ার্কার্স ইন দ্য মিলস এন্ড ফ্যাক্টরিজ হ্যাড বিন ওয়ার্কিং আ লং শিফট। তখন কি করতো? এই 18 শতকে এবং 19 শতকে কি করতো? তখনকার যে মিল এবং ফ্যাক্টরির যে শ্রমিকরা ছিল তারা লং শিফট ধরে কাজ করতো। লং শিফট অনেকক্ষণ ধরে, 14 or even more hours a day, প্রায় 14 ঘন্টা, একদিনের মধ্যে প্রায় 14 ঘন্টা তারা কাজ করতো। লং শিফট। On May 1st in 1886, এবং মে মাসের 1886 সালের এই মে মাসের 1ম তারিখে কি হয়েছিল? ইন্সপায়ার্ড বাই দ্য ট্রেড ইউনিয়নস, এই ট্রেড ইউনিয়নস এর দ্বারা তারা অনুপ্রাণিত হয়ে half of the workers at the MC Cormick Harvest Machine Company in Chicago went on strike demanding on 8-hour workday। অর্থাৎ এই যে এমসি হারভেস্ট মেশিন কোম্পানির যে শ্রমিক, প্রায় অর্ধেক শ্রমিক, তারা কি করেছিল? এই ট্রেড ইউনিয়নের দ্বারা ইন্সপায়ার হয়ে তারা একটা স্ট্রাইক বা একটা ধর্মঘট ডেকেছিল, যেখানে তাদের ডিমান্ডটা কি ছিল? ডিমান্ডটা ছিল 8-hour ওয়ার্কডে, অর্থাৎ তারা 8 ঘন্টা কাজ করবে, এর বেশি করবে না, এটাই তাদের ডিমান্ড ছিল। এটা নিয়ে তারা একটা স্ট্রাইক বা একটা ধর্মঘট তারা করেছিল। ওকে, 2 days later, 2 দিন পরে কি হলো? এ ওয়ার্কার্স র্যালি ওয়াজ হেল্ড নিয়ার দ্য এমসি হারভেস্ট মেশিন কোম্পানি। তখন 2 দিন পরে কি হলো? যে ওই এমসি কর্মিক হারভেস্ট কোম্পানির ওখান থেকে একটা র্যালি তারা বের করলো এবং about 6000 ওয়ার্কার জয়েন্ট ইট, এবং সেখানে কি করলো? প্রায় 6000 ওয়ার্কার সেখানে জয়েন করলো। ওকে, দ্য র্যালি ওয়াজ অ্যাড্রেসড বাই দ্য লেবার লিডার যারা ছিল, যারা ওদের প্রধান ছিল, তারা এই র্যালিটাকে অ্যাড্রেস করতেছিল, মানে তাদেরকে নিয়ে যাচ্ছিল আর কি।
দে আর্জ দ্য ওয়ার্কার্স টু স্ট্যান্ড টুগেদার, তারা তারা ওই সব ওয়ার্কার্সদেরকে তাদের কাছে চাইলো, তারা আর্জ করলো, কি করলো, যে তারা যেন সবাই একসাথে থাকে, টু গো অন উইথ দেয়ার স্ট্রাগল এন্ড নট টু গিভ ইন টু দেয়ার বসেস। এখন বললো কি, তারা আমরা স্ট্রাগলটা চালিয়ে যাব এবং আমরা আমাদের বসের সাথে কোনো সমঝোতা করব না। At one point of the rally, some strike breakers started leaving the meeting place. মিটিং এর এক পর্যায়ে কি হলো, যে দেখা যাচ্ছে যে কিছু স্ট্রাইক ব্রেকার্স অর্থাৎ ধর্মঘট ভঙ্গকারীরা তারা কি করতেছে, মিটিং থেকে চলে যাচ্ছে। The strikers went down the street to bring them back. এবং কি করলো, যারা স্ট্রাইক আরো অন্যান্য ধর্মঘটকারীরা ছিল তারা কি করলো, তাদেরকে ফিরিয়ে আনার জন্য যাচ্ছিল। হ্যাঁ, সাডেনলি হঠাৎ করে about 200 policemen attacked them with clubs and revolvers. কি করলো, হঠাৎ করে 200 জন পুলিশম্যান তারা অ্যাটাক করলো কাদের উপরে, ওই স্ট্রাইক ব্রেকারদের উপরে। হ্যাঁ, কি দিয়ে, উইথ কাপস এন্ড রিভলভার্স দিয়ে। হ্যাঁ, তাদের কাপস এবং রিভলভার্স দিয়ে তারা কি করলো, তাদেরকে অ্যাটাক করলো, আক্রমণ করলো। ওয়ান স্ট্রাইকার্স ওয়াজ কিলড, একজন স্ট্রাইকার এখানে মানে কিলড হয়ে গেল, মানে তাকে হত্যা হয়ে গেল ইনস্ট্যান্টলি, হঠাৎ করে। আর 5 or 6 others were seriously wounded, এবং 5 থেকে 6 জন তারা খুব গুরুতরভাবে আহত হলো। and many others were injured, এবং তাদের আরো অনেকে কি হলো, আহত হলো। The event of May 1st, এই যে ঘটনাটা, May 1st এর যে ঘটনাটা 1886 সালের, আর রিমাইন্ডার আমাদেরকে স্মরণ করায় দেয় that workers will continue to be exploited, যে ওয়ার্কাররা কি হবে, ততদিন পর্যন্ত শোষিত হতে থাকবে, আনটিল, যতক্ষণ না they stand up, তারা দাঁড়াবে, and speak out, এবং কথা বলবে, to gain better working condition, ভালো কাজের জন্য। হ্যাঁ, বেটার পে এন্ড বেটার লাইফ, বেটার মানে ভালো টাকা পাওয়ার জন্য, তারা যে পারিশ্রমিকটা পাবে সেই পারিশ্রমিকের জন্য, এন্ড বেটার লিভস, তাদের ভালো বসবাসের জন্য। অর্থাৎ তারা যতদিন পর্যন্ত না ভালো কাজের অবস্থা এবং ভালো টাকা পাওয়া এবং ভালো বসবাসের জন্য তারা যদি কথা না বলে, ততদিন পর্যন্ত তারা শোষিত হতে থাকবে। এই হচ্ছে আমাদের প্যাসেজ। এখন এই প্যাসেজের আলোকে আমাদের যে এমসিকিউ গুলো আছে সেগুলো আমরা একটু সমাধান করব। দেখো, 1 নম্বর যে এমসিকিউটা আছে সেটা হচ্ছে the word exploit mentioned in the passage means, এখানে exploit মানে শোষণ শব্দের অর্থটা কি, এখানে কি বোঝা যাচ্ছে, শোষণ শব্দের অর্থটা হচ্ছে কি? এখানে শোষণ শব্দের অর্থটা কোনটা হতে পারে বলো দেখি, ব্ল্যাকমেইল, ট্রাবল, না ইন্টারাপ্ট, না হচ্ছে ইউজার। আমরা এটা বলবো হচ্ছে ইউজার। হ্যাঁ, এটা অ্যানসার হবে হচ্ছে ইউজার। তোমরা একটু অ্যানসার গুলোর চেষ্টা করবা, তারপর আমি আবার পরে তো বলে দিব, দরকার হলে তোমরা আমার ভিডিওটাকে পজ করে তারপর আবার সেই ভিডিওটা চালু করে তারপর দেখবে যে আমার সাথে মিললো কিনা। আচ্ছা, তারপর 2 নাম্বারটা আমরা চলে যাই। আমরা খুব তাড়াতাড়ি করব, কারণ একটা মডেল তো অনেকটা বড় থাকে, এজন্য আমি একটু তাড়াতাড়ি করে তোমাদেরকে সমাধান করে দিব। আচ্ছা, তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো। The word commemorate means, এখানে commemorate মানে স্মরণ করা শব্দের অর্থ কি? commemorate, এটা এখানে ইংরেজি মিনিং কোনটা হতে পারে বলো দেখি? স্মরণ করা। আমরা কি জানি? রিমেম্বার, তাই না? তো রিমেম্বার মানে কি? স্মরণ করা। তাহলে বি নাম্বার অ্যানসার হবে হচ্ছে রিমেম্বার। ওকে, তারপরে দেখো, ইটস আ হলিডে ইন অলমোস্ট অল দ্য কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড। আমরা জানি যে এখানে কি হবে, পাবলিক হলিডে অর্থাৎ সরকারি ছুটির দিন। এখানে সারা বিশ্বে ওই দিনটি সরকারি ছুটির দিন থাকে না, আমরা তো একটু আগে পড়লাম যে পাবলিক হলিডে থাকে, এজন্য এখানে হবে হচ্ছে পাবলিক। আচ্ছা, ডি নাম্বার, দ্য ওয়ার্কার্স ওয়্যার ইন্সপায়ার্ড বাই, কার দ্বারা ইন্সপায়ার হয়েছিল? কার দ্বারা? আমরা তো একটু আগে দেখলাম যে ওরা ইন্সপায়ার হয়েছিল হচ্ছে ট্রেড ইউনিয়নস এর দ্বারা, তাই না? যারা ট্রেড ইউনিয়নস ছিল, ট্রেড ইউনিয়নের দ্বারা তারা ইন্সপায়ার হয়েছিল। তাহলে এটা অ্যানসার হবে এটা। মে ডে ইজ অবজার্ভড টু অনার ডেস অফ দ্য ওয়ার্কিং পিপল, শ্রমজীবী মানুষের সম্মান জানিয়ে মে দিবস পালন করা হয়। এখানে কার, কিসের জন্য? তাদের যে কিসের জন্য, দ্য হিস্ট্রিক্যাল স্ট্রাগল এন্ড স্যাক্রিফাইসেস, তাই না? তাদের যে হিস্ট্রিক্যাল স্ট্রাগল ছিল এবং স্যাক্রিফাইসেস ছিল, এটা স্মরণ করে দেওয়ার জন্যই তো মে ডে এটা পালন করা হয়, তাই না? ওকে, তারপরে এক নাম্বার কি আছে দেখো, হোয়াট ডিড দ্য স্পিকার্স আর্জ দ্য ওয়ার্কার্স, মানে তারা যে বক্তারা ছিল তারা কর্মীদের কাছে কি চেয়েছিল? যেন তারা তাদের বসদের কাছে না যায়, হ্যাঁ, তারা যেন ধর্মঘটটা চালিয়ে যায়, এরকমই তো, তাই না?
তাহলে কি হবে, এটা অ্যান্সার হবে হচ্ছে কি হবে, টু গিভ ইনটু দ্য প্রসেস না নট টু গিভ ইনটু দ্য প্রসেস, কোনটা হবে বলো দেখি, কোনটা হবে, নট টু গিভ ইন দ্য প্রসেস, তাই না? হ্যাঁ, নট টু গিভ ইন দ্য প্রসেস। ওকে, তারপর আমরা চলে যাই পরেরটাতে। পরে দেখো আমাদের এমসিকিউটা কি আছে, দ্য পারপাস অফ দ্য অথর অফ দিস প্যাসেজ ইজ, এই যে অনুচ্ছেদের যে লেখকটা, এর উদ্দেশ্যটা কি, কি এই উদ্দেশ্যটা কি হতে পারে? উদ্দেশ্যটা হচ্ছে যে to describe the short history of May Day and the significance of it, এই মে ডের যে মে ডেটা এটাকে ডিসক্রাইব বা বর্ণনা করার জন্য এবং এটার যে একটা গুরুত্ব সিগনিফিকেন্স আছে এটা বোঝানোর জন্যই কিন্তু এই লেখক কিন্তু এই অনুচ্ছেদটা লিখছে, তাই না? তো চলো আমরা পরের কিছু স্টেপে আরো কিছু এমসিকিউ আছে সেগুলো একটু দেখে নিই, কারণ এগুলো সালের এমসিকিউ, এগুলো আসতে পারে। হিস্ট্রিক্যাল মিন্স কি হতে পারে? হিস্ট্রিক্যাল মিন্স কি হবে বলো দেখি, ট্রেডিশনাল না হচ্ছে প্রিমিটিভ না হচ্ছে ইনসেপশন না হিস্ট্রিক? এটা হবে হিস্ট্রিক। হ্যাঁ, হিস্ট্রিক্যাল মিন্স মানে হচ্ছে হিস্ট্রিক। আচ্ছা, তারপরে এটা মে ডে ইভেন্টস হ্যাভ occurred in কত মানে সেঞ্চুরিতে এটা ঘটেছিল বলতো? এটা কত সেঞ্চুরিতে ঘটেছিল? 19th সেঞ্চুরিতে, তাই না? তাহলে এটা হবে 19th সেঞ্চুরি। ওকে, দ্য পুলিশম্যান অ্যাটাক দ্য স্ট্রাইকার্স অন, এই পুলিশম্যানরা যে অ্যাটাক করেছিল এটা কোন দিন? এটা হবে হচ্ছে মে 3rd, তাই না? মে 3rd এটা হচ্ছে পুলিশ আক্রমণ করেছিল মে 3rd, 2 দিন, কারণ যে এখানে যে বললো যে মে ডের 2 দিন পরে তারা একটা র্যালি বের করেছিল, এই জন্য ফার্স্ট এবং 2 দিন, তার মানে 3rd দিনে পুলিশ ধর্মঘট করেছিল। ওকে, কার্ভস এন্ড রিভলভার্স ওয়্যার ইউজড আপন, কাদের উপরে কার্ভস এবং রিভলভার্স গুলো হচ্ছে তোমার হচ্ছে ইউজ করেছিল, কার উপরে? অবশ্যই স্ট্রাইকার্সদের উপরে, তাই না? তাহলে স্ট্রাইকার্সদের উপরে, স্ট্রাইক ব্রেকার্স না, স্ট্রাইকার্সদের উপরে হবে। আচ্ছা, তারপরে দেখো দ্য ওয়ার্কার্স ডিমান্ড ওয়াজ টু, তাদের যে কর্মীদের দাবি ছিল, কাজের দাবি, এটা তারা কতক্ষণ ধরে কাজের সময়টা তারা যে দাবি করেছিল এটা কতক্ষণ ধরে তারা দাবি করেছিল বলে দেখি, এটা তারা চাইছিল কি এটা বাড়াইতে না কমাইতে? অবশ্যই কমাইতে চাইছিল, তাই না? তারা কর্মীদের দাবি ছিল সময়ের কাজের যে সময়টা সেটা যেন রিডিউস করে, সেটা যেন কমায়। ওকে, টু স্টপ এক্সপ্লয়টেশন ওয়ার্কার্স শুড নট, শোষণ বন্ধ করতে কর্মীদের ড্যাশ উচিত নয়। তাহলে শোষণ বন্ধ করতে কর্মীদের কি উচিত নয় বলে দেখি, শোষণ বন্ধ করতে স্পিক মিকলি, মানে শোষণ বন্ধ করতে উচিত নয় যে তারা যেন খুব নমনমন ভাবে কথা বলবে, এরকম যেন না হয়। আচ্ছা, and not to give in to their bosses, what does give in mean here? মানে এখানে give in দ্বারা কি বোঝানো হয়েছে? আচ্ছা, মনিবদের নিকট আত্মসমর্পণ না করা, এখানে give in শব্দটি দ্বারা বোঝায়। give in শব্দটি দ্বারা তাহলে কি বোঝানো হয়েছে? give in যেন তারা যেন কি করে, তারা যেন মোটামুটি এখানে বোঝানো হয়েছে যে এগ্রি টু স্টপ স্ট্রাগলিং, অর্থাৎ তারা যেন, বসরা যদি বলে যে তোমরা এটা বন্ধ করে দাও, তারা যেন এটা বন্ধ না করে, এটাই তো এগ্রি হওয়া, তাই না? এটাই তো গিভ ইন। এই জন্যই তারা বলছিল যে আমরা যেন আমাদের বসদের কথা না শুনি। তাহলে এটা কি হবে? এগ্রি টু স্টপ স্ট্রাগলিং, অর্থাৎ যুদ্ধটা যেন বা সংগ্রামটা যেন আমাদের যেন বন্ধ না হয়, এটাই হচ্ছে বসদের সাথে গিভ ইন করা। তো যাই হোক, আমরা আর এমসিকিউ প্র্যাকটিস করবো না, এখানে আরো মোর এমসিকিউ দেওয়া আছে, আমরা এতগুলো প্র্যাকটিস করবো না। আমরা চলে যাই এবার কোয়েশ্চেনে। এখানে কোয়েশ্চেন গুলো দেখো, এখানে অনেকগুলো কোয়েশ্চেন আছে, আমি প্রত্যেকটা আলোচনা করে দিব। যেমন দেখো 1 নাম্বার যে কোয়েশ্চেনটা কি দিয়েছে দেখো, why do we observe May Day in every year? কেন আমরা প্রতি বছর মে দিবস পালন করি? তো কেন আমরা প্রতি বছর মে দিবস পালন করি বলো দেখি? তাদেরকে অবশ্যই স্মরণ করার জন্য, তাই না? তো এটা আমরা অ্যানসারটা কিভাবে লিখবো দেখো, এটা আমরা অ্যানসারটা লিখতে পারি, we observe the day to commemorate the historical struggle and sacrifices of the working class people, মানে তাদের এই স্ট্রাগলটা এবং স্যাক্রিফাইসটা স্মরণ করার জন্যই তো আমরা প্রতি বছরই এটা পালন করি। ওকে, তারপর 2 নম্বর প্রশ্নটা হচ্ছে কি? 2 নম্বর প্রশ্নটা হচ্ছে why did the workers in Chicago go on a strike? শিকাগো শ্রমিকরা কেন ধর্মঘট করেছিল? কি তারা তাদের 8 ঘন্টা কাজের দাবিতে ধর্মঘট করেছিল না? হ্যাঁ, তাহলে ওটা আমরা কিভাবে লিখবো? The workers in Chicago went on a strike to demand an 8-hour workday, অর্থাৎ যে শিকাগোর শ্রমিকরা যে ধর্মঘট করেছিল তারা 8 ঘন্টা দাবিতে ধর্মঘট করেছিল, 8 ঘন্টা কাজের দাবিতে ধর্মঘটটা করেছিল। ওকে, তারপর সি নাম্বার প্রশ্নটা আমরা একটু দেখি,
What inspired the workers? How many workers joined the rally? শ্রমিকদের কি অনুপ্রাণিত করেছিল এবং কতজন শ্রমিক সমাবেশে যোগদান করেছিল? তোমরা তো জানো যে কতজন শ্রমিক ৬০০০ না? the trade unions inspired the workers. অর্থাৎ ট্রেড ইউনিয়নটা শ্রমিকদেরকে ইন্সপায়ার করেছিল এবং about 6000 workers joined the rally. প্রায় ৬০০০ ওয়ার্কার্স তারা জয়েন করেছিল এই র্যালিতে। ওকে, তাহলে সি নাম্বার অ্যানসারটা আমরা এইভাবে লিখতে পারি। ডি নাম্বারটা দেখো, ডি নাম্বারটা কি দেওয়া আছে? হোয়াট ডু দ্য ওয়ার্কার্স লার্ন ফ্রম দ্য ইভেন্ট অফ মে 1st 1886? ডু ইউ এগ্রি উইথ দেম? 1886 সালের পহেলা মের যে ঘটনাটা, এখান থেকে শ্রমিকরা কি শিখবে? তুমি কি তাদের সাথে একমত? এটা আমরা অ্যানসারটা কি দিব? যে the workers learn from the event of May 1st 1886 that they will continue to be exploited until they protest the raise their voice against the exploitation and in favor of their own betterment. I wholeheartedly agree with them. আমি wholeheartedly agree তাদের সাথে। কারণ তারা কি বলেছিল যে তারা যদি এটা না চালিয়ে যায়, তারা যতদিন পর্যন্ত এটা বলবে না ততদিন পর্যন্ত তারা শোষিত হতেই থাকবে। এজন্য কি করতে হবে? তাদের এটা চালিয়ে যেতে হবে। এটাই হচ্ছে এখান থেকে শিক্ষা, যে তারা এটা করেছিল বলেই তারা আজকে একটা ভালো বেটারমেন্ট, ভালো বেটার লাইফ, ভালো হচ্ছে বেটার স্যালারি তারা আজকে পাচ্ছে, তাই না? ওকে, তারপরে দেখো আমরা যদি পরের কোশ্চেনে চলে যাই, পরের কোশ্চেনটা হচ্ছে যে হোয়াট ডু ইউ নো অ্যাবাউট ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন? শিল্প বিপ্লব সম্পর্কে তুমি কি জানো? তো শিল্প বিপ্লবটা সম্পর্কে আমরা কি জানি? অ্যানসারটা আমরা দেখে নিই। শিল্প বিপ্লব হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন মিন্স দ্য রেভলিউশন অফ দ্য ওয়ার্কার্স। অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন মানেই হচ্ছে যে ওয়ার্কার্সদের রেভলিউশনটা। ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন টুক প্লেস ইন ইউরোপ এন্ড দ্য ইউএসএ ডিউরিং দ্য 18 and 19 সেঞ্চুরি। কখন হয়েছিল এটা ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনটা হয়েছিল হচ্ছে 1800 এবং 1900 শতকে ইউরোপ এবং ইউএস এর মধ্যে, যুক্তরাষ্ট্রের মধ্যে যে 1800 এবং 1900 শতকে এটা ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনটা হয়েছিল। ওকে, তারপরে আমরা যদি পরের প্রশ্নে চলে যাই, পরের প্রশ্নটি হচ্ছে পরের প্রশ্নটি কি দেখো, আমরা এখানে স্টেপ 2 তে আরো কিছু প্রশ্ন নিয়েছি যেগুলো সালে এসেছিল। হোয়াট ডাজ মে ডে কমিমেমোরেট? অর্থাৎ হোয়াট ডাজ মে ডে কমিমেমোরেট? অর্থাৎ মে দিবস কি স্মরণ করে? তো মে দিবস কি স্মরণ করে আমরা একটু দেখে নিই। অ্যানসারটা হচ্ছে মে ডে অর ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে অ্যাজ অবজার্ভ May Day or International Workers' Day observed on May 1st all over the world commemorate the historical struggle and sacrifices of the workers to establish an 8-hour work week. যেটা আমরা একটু আগে আলোচনা করলাম, যে এই মে ডেটা আমাদেরকে স্মরণ করায় দেয় হচ্ছে যে হিস্ট্রিক্যাল যে স্ট্রাগলটা ছিল এবং স্যাক্রিফাইস ছিল ওয়ার্কার্সদের, কিসের জন্য? তারা যে এই 8 ঘন্টা কর্মদিবস প্রতিষ্ঠার জন্য যে সংগ্রাম করেছিল সেটাকে স্মরণ করার জন্যই কিন্তু এই মে ডেটা পালন করা হয়, তাই না? বা এটাই আমাদেরকে স্মরণ করায় দেয়। আচ্ছা, তারপরে কি আছে? হুইচ ডিমান্ড ডিড দ্য ওয়ার্কার্স স্ট্রাগল ফর? কোন দাবিতে কর্মীরা সংগ্রাম করেছিল? কোন দাবিতে কর্মীরা সংগ্রাম করেছিল এটা আমরা তো জানি, যে দ্য ওয়ার্কার্স স্ট্রাগল ফর দ্য ডিমান্ড ফর 8 hour ওয়ার্ক ডে। অর্থাৎ 8 hour ওয়ার্ক ডে মানে হচ্ছে তারা 8 ঘন্টা কর্মদিবসের দাবিতেই কিন্তু তারা শ্রমিকরা কি করেছিল? স্ট্রাগল করেছিল, তাই না? ওকে, তাহলে আমরা পরের প্রশ্নতে চলে যাই। পরের প্রশ্নটা দেখি আমরা একটু, পরের প্রশ্নটা কি আছে? পরের প্রশ্নটা হচ্ছে হোয়াট অ্যাক্টিভিটিস ডিড দ্য ওয়ার্কার্স ডু এগেইনস্ট দ্য অথরিটিস? কর্তৃপক্ষের বিরুদ্ধে কর্মীরা কি কার্যকলাপ করেছিল? কর্তৃপক্ষের বিরুদ্ধে কর্মীরা কি কার্যকলাপ করেছিল আমরা দেখে নিই। এটা আমাদের হবে হচ্ছে the workers went on a strike on May 1st 1886 demanding 8 hour work day. They brought out a grand rally on 3rd May 1886 at the MC Harvest Company wherein about 6000 workers participated. এখানে এটা ডিমান্ড করেছিল তারা, এবং এখানে কি করেছিল? এই এমসি হারভেস্ট কোম্পানির প্রায় 6000 অর্থাৎ অর্ধেক লোক তারা কি করেছিল? এই র্যালিটাতে যোগদান করেছিল। হ্যাঁ, তাদের যে বস ছিল তাদের বসের বিরুদ্ধে এটা জানার জন্য যে আমরা 14 ঘন্টা কাজ করব না, আমরা এখন থেকে 8 ঘন্টা কাজ করব। ওকে, তাহলে আমরা পরেরটাতে চলে যাই। পরের কোশ্চেনটা হচ্ছে হোয়াট হ্যাপেন্ড when the policemen attacked the strikers? পুলিশ ধর্মঘটকারীদের যে আক্রমণ করলো তখন কি ঘটেছিল? তো সেটা অ্যান্সার হচ্ছে যে when the policemen attacked the strikers, ওখানে কি ঘটেছিল আমরা সেটাই বর্ণনা করতেছি। যে when the policemen attacked the strikers, যখন পুলিশম্যানরা স্ট্রাইকারদের অ্যাটাক করলো, one striker was killed instantly, একটা স্ট্রাইকার কি হলো? ওখানে ইনস্ট্যান্টলি তৎক্ষণাৎ মারা গেল। 5 or 6 were
were seriously wounded কি হলো 5 থেকে 6 জন গুরুতরভাবে আহত হলো এবং many of them were badly injured এবং আরো তার মধ্যে আর কি কয়েকজন মারাত্মকভাবে কি হলো আহত হলো ওকে তারপরে প্রশ্নটা দেখো তারপরে প্রশ্নটা হচ্ছে why is the event of May 1st 1886 a reminder for the workers কেন পহেলা মে 1886 সালের ঘটনা শ্রমিকদের জন্য একটি স্মৃতিচিহ্ন এটা কেন এটা হচ্ছে কি the historical event of the May 1st 1886 are a clear reminder of the working people that unless they stand up and speak out to achieve better working conditions, better pay and better lives, they will continue to be exploited by their bosses. মানে তারা যতদিন পর্যন্ত না ভালো ওয়ার্কিং কন্ডিশনস ভালো কাজের জন্য ভালো টাকার জন্য ভালো জীবনের জন্য যতদিন পর্যন্ত না তারা কি করবে কথা বলবে স্পিক আউট করবে অথবা স্ট্যান্ড আপ বিরুদ্ধে দাঁড়াবে ততদিন পর্যন্ত তারা কি হয়ে যাবে এক্সপ্লয়েটেড হতে থাকবে তারা শোষিত হতে থাকবে তাদের বসের দ্বারা ওকে তো এই হচ্ছে আমাদের পরের কোশ্চেনগুলো তারপরে আরো কিছু স্টেপ 3 তে কিছু কোশ্চেন আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব না এখানে অনেকগুলো কোশ্চেন আছে আমরা পরেরটাতে একটু চলে যাই পরে দেখো আমরা এখানে তিনটা গ্যাপ রাখছি এগুলা ধরো যে এই গ্যাপগুলো কিন্তু আসলে তোমাদের একটা প্যাসেজ দিয়ে দিবে কিন্তু আমরা যেহেতু ফার্স্ট প্যাসেজে আলোচনা করছি তো এই গ্যাপগুলো শুধু আমরা আলোচনা করব আর কিছু না তো আমরা দুইটা গ্যাপ আলোচনা করব 3 নাম্বার গ্যাপটা আমরা বলে দিই সমস্যা নাই 3 নাম্বার গ্যাপটা দেখো মেডে হ্যাজ আ হার্ট এখানে তোমরা যদি 3 নাম্বার গ্যাপটা আলোচনা করতে যাও তাহলে শুধু খালি আমরা যদি অ্যানসারগুলো বলি তাহলে কেমন হয় বলো তো শুধু অ্যানসারগুলাই বলি হ্যাঁ তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে তাহলে মেডে হ্যাজ আ হার্ট কি হতে পারে এখানে ড্যাশ হিস্টরি এখানে কি হবে rending history হ্যাঁ rending history on this May in 1886 one worker was killed and some others were কি হবে seriously wounded by the striker of the police এটা আমরা কোথা থেকে পাচ্ছি আমরা কিন্তু প্যাসেজটা থেকে এগুলো পাবো এই যে seriously wounded এটা আমরা একটু আগে বললাম it was a কি হতে পারে it was a huge rally of the strikers who had some defined demands definite demands হ্যাঁ the rally was organized by the কাদের দ্বারা অর্গানাইজ ছিল লিডারসদের দ্বারা তাই না by the leaders there were some কি ছিল strikers who tried to leave the এখানে strikers হবে there were some strikers who tried to leave the rally and strike before the policeman attack অর্থাৎ আমরা কিন্তু দেখছি যে কিছু স্ট্রাইকার সেখান থেকে চলে যাচ্ছিল তাই না তো এটা এখানে স্ট্রাইকারস হবে আচ্ছা May Day is a red letter day in the কি হবে in the history of working class people এখানে হবে history হ্যাঁ এটা history of working class people this day b নাম্বার কি হবে b নাম্বার হচ্ছে this day কি হতে পারে this day reminds us মানে এটা আমাদেরকে স্মরণ করায় দেয় of the violent struggle of the workers এখানে যে স্ট্রাগল তাদের ওয়ার্কার্সদের যে স্ট্রাগলটা ভায়োলেন্স স্ট্রাগলটা এটা আমাদেরকে স্মরণ করে দেয় যেন রিমাইন্ডস হবে they fought with a view to এখানে কি হবে achieving their rightful তোমরা rightful ভার্বস জানো যে with a view to look forward to in addition to এগুলার পরে কি হয় ভার্বের সাথে আইএনজি হয় এজন্য এখানে হবে কি achieving হতে পারে gaining হতে পারে having হতে পারে এগুলা আমরা এখানে বসাইতে পারি ওকে তারপরে আমরা ডি নাম্বারে কি বসাবো ডি নাম্বারে দেখো achieving rightful কি হবে rightful demands মানে তাদের যে যৌক্তিক যে দাবিটা এই দাবিটার জন্যই কিন্তু তারা কি করেছিল তারা যুদ্ধ করেছিল তাই না ওকে they made protest তারা প্রটেস্টটা করেছিল এগেইনস্ট কাদের বিরুদ্ধে এগেইনস্ট কাদের বিরুদ্ধে আমরা দিতে পারি ইনজাস্টিসের বিরুদ্ধে জাস্টিস তো না ইনজাস্টিস ছিল তাই না মানে যেখানে আমরা যেখানে জাস্টিস পাওয়া যাবে না তাদের দাবিটা কি ছিল তাদের দাবিটা ছিল 8 আওয়ার তার 14 ঘন্টা যদি কাজ করে তারা ইনজাস্টিস না এই জন্য ইনজাস্টিসের বিরুদ্ধে অথবা এক্সপ্লয়টেশনের বিরুদ্ধে শোষিতের বিরুদ্ধে তারা এই সংগ্রামটা করেছিল প্রটেস্টটা করেছিল ওকে 3 নম্বরটা আমরা বলতে পারি আচ্ছা May 1st International Workers Day is organized as a day of victory the workers কি করেছিল the workers হচ্ছে rallied করেছিল against their employers for establishing their rights তাহলে এখানে কি হবে rallied the laborers wanted to get their কি হবে get their rightful wage তাই না এখানে হবে rightful wage এখানে আমরা rightful wage বলতে পারি অথবা fair wage বলতে পারি সেখানে rightful wage or fair wage so on this day পুলিশ কি করেছিল পুলিশ হচ্ছে ফায়ার করেছিল at the many workers তারা ফায়ার করেছিল
এইজন্য তারা এখানে হবে ফায়ার্ড হবে এখানে ফায়ার্ড many workers to কি হতে পারে এখানে বলো তো ডিসপ্রেস তাই না টু ডিসপ্রেস ইট টু এখান থেকে যেন তারা চলে যায় এটার জন্য তারা ফায়ার করেছিল it causes the death of a striker many of them also received কি রিসিভ করেছিল বলো তো কি হতে পারে সিরিয়াস ইনজুরিজ তারা এই জন্য সিরিয়াস কিছু ইনজুরিজ তারা রিসিভ করেছিল তাহলে আমাদের এখানে সিরিয়াস হবে ওকে যাই হোক আমরা এখানে গ্যাপ গুলো 3 নাম্বার গ্যাপটা আমরা পড়ে নিলাম তিনটাই বললাম দুইটা পড়াতে চাইছিলাম তো তিনটাই পড়ে নিলাম একটু ভিডিওটা লং হবে কিন্তু আশা করছি তোমরা যদি দেখো তাহলে আর এটা নিয়ে প্রিপারেশন নিতে হবে না ওকে তো দেখো আমরা পরের যে আনসিনটা আছে এটা একটু পড়ে নিই The Battle of Polashi is one of the most notable incidents in the history of Bengal. যে পলাশির যে যুদ্ধটা ছিল এটা কিন্তু বাংলার ইতিহাসে একটা উল্লেখযোগ্য ঘটনা ছিল তাই না It took place in 1757 and Nawab Sirajuddaula was defeated and consequently the British established their rule in India. কি হয়েছিল এটি 1757 সালে সংঘটিত হয়েছিল না এবং নবাব সিরাজউদ্দৌলা এটা কি হয়েছিল পরাজিত হয়েছিল এবং এর ফলশ্রুতিতে ব্রিটিশরা তাদের ভারতে শাসন প্রতিষ্ঠা করেছিল ব্রিটিশ তাদের কি করেছিল এস্টাবলিশ देयर রুলস তাদের শাসনটা প্রতিষ্ঠা করেছিল ইন্ডিয়াতে ওকে in 1763 Mir Qasim tried to bring back the freedom of Bengal but failed কিন্তু 1763 সালে মীর কাসেম কিন্তু বাংলার স্বাধীনতা ফিরিয়ে আনার চেষ্টা করেছিল কিন্তু কি হয়েছিল আবার ব্যর্থ হয়েছিল রবার্ট ক্লাইভ became the governor of Bengal for second time in 1765 রবার্ট ক্লাইভ কি করেছিল 1765 সালে দ্বিতীয়বারের মতো বাংলার গভর্নর হয়েছিল ওকে আফটার 7 ইয়ার্স 7 বছর পর আবার কি হলো ওয়ারেন হেস্টিং came to Bengal and their British ruler made the Nawab powerless কি করেছিল তারপর ওয়ারেন হেস্টিং আসলো বাংলায় আসলো এবং ব্রিটিশ শাসক শুরু হলো আবার নবাবদের ক্ষমতা কি করলো নবাবরা ক্ষমতা হারিয়ে ফেললো আচ্ছা তারপর in 1786 Lord Cornwallis was appointed the governor of Bengal তারপরে লর্ড কর্নওয়ালিসকে 1786 সালে গভর্নর নিযুক্ত করা হয় তারপর he tried to make settlement of land তারপর সে কি করলো তিনি settlement of land অর্থাৎ যে ভূমি যে চিরস্থায়ী বন্দোবস্ত সেটা করার চেষ্টা করলো in 1773 Bengal went under the British rule fully তারপর 1773 সালে পরিপূর্ণভাবে ব্রিটিশ শাসনের অধীনে চলে গেল কি বাংলা কিন্তু চলে গেল তারপর then many governors came to Bengal and exploited the people living here এবং সেখানে তারপর তারা কি হলো তখন অনেক গভর্নর আসে বাংলায় আসে এবং সেখানকার লোকজনকে কি করে শোষণ করে there rose a great sepoy mutiny in 1857 but ended in smoke কি হলো তারপর থেকে অনেকগুলা সংগ্রাম 1857 সালে অনেকগুলা সংগ্রাম সেখান থেকে হয় এবং হচ্ছে একটা সিপাহী বিদ্রোহ হয় সিপাহী মিন্টুনি হয়েছিল সিপাহী মিন্টুনিটা হয়েছিল কিন্তু কি হয় সেটা ব্যর্থতা হয় তো করতে পারে না আর thousands of people were killed and hanged brutally অনেক জনকে কি করা হয় হাজার হাজার লোককে হত্যা করা হয় এবং অনেক জনকে hanged brutally মানে হচ্ছে নির্মমভাবে ফাঁসি দেওয়া হয় hanged করা হয় ফাঁসি দেওয়া হয় নির্মমভাবে finally we got back our independence তারপরে আমরা অবশেষে আমরা আমাদের ইন্ডিপেন্ডেন্সটা ফিরিয়ে পেলাম in 1971 through a bloody war এই একটা রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আমরা 1971 সালে সেটা আবার ফিরিয়ে পেলাম ওকে তো এখন আমরা এই যে এখানে যে কোশ্চেনটা দেওয়া আছে এটা হচ্ছে আমাদের ইনফরমেশন ট্রান্সফার তোমরা জানো তো ইনফরমেশন ট্রান্সফারটা আমরা এখান থেকে দেখে নিব কিন্তু এটা যদি আমি তোমাদেরকে আবার বুঝাই দিতে চাই তাহলে সময় লাগবে আমরা একটু ইনফরমেশন ট্রান্সফারটা একটু দেখে আসি যে এই যে ইনফরমেশন ট্রান্সফারটা এটা একটু দেখি দেখো এই যে আমাদের ইনফরমেশন ট্রান্সফার এখানে আমরা কি লিখবো দেখো আমরা আই নম্বরে লিখবো হচ্ছে দেখো snatched away the independence of Bengal এটা দিতে পারি অথবা ব্রিটিশ established their rule in India এটা আমরা দিতে পারি বি নম্বরে বসাইতে পারি আমরা in 1772 আর 3 নম্বরে আমরা বসাবো হচ্ছে সিপাহী মিউটনি
and 4 নাম্বারে আমরা বসাবো হচ্ছে গভর্নর অফ বেঙ্গল tried to make settlement of land গভর্নর অফ বেঙ্গল tried to make settlement of land আচ্ছা বি নাম্বারে আমরা বসাইতে পারি our liberation war তো এই হচ্ছে আমাদের ইনফরমেশন ট্রান্সফার আমরা এক নম্বরে বসাবো হচ্ছে the British established their rule in India বি নম্বরে বসাবো in 1772 আর 3 নম্বরে আমরা বসাবো হচ্ছে সিভোয়ে মিন্টনি আর 4 নম্বরে বসাবো গভর্নর অফ বেঙ্গল tried to make settlement of land আর 5 নম্বরে বসাবো হচ্ছে our liberation war ওকে তারপর আমাদের একটা সামারি আছে আর তোমরা জানো যে একটা আনসিন থেকে আমাদের একটা সামারি লিখতে হয় মানে একটা সারমর্ম লিখতে হয় এই সারমর্মটা আমরা কিভাবে করে লিখবো দেখো আমরা সারমর্মটা এখানে লিখে রেখেছি সারমর্মটা আমি একটু পড়তেছি তোমরা শোনো আচ্ছা সারমর্মটা কি সারমর্ম হচ্ছে কি সারমর্ম কতটুকু লিখতে হয় আমরা কি করব একটা প্যাসেজকে মোটামুটি ধরে নিব যে এই প্যাসেজটা আমাদের যতটুকু আসবে তার 3 ভাগের 1 ভাগ আমরা সামারি লিখব হ্যাঁ এবং সামারিটা অবশ্যই যেন ওয়ান ওয়ার্ডস থাকে সবগুলো একবারে হুবহু আমরা প্যাসেজ থেকে দেওয়ার চেষ্টা করব না আমরা কিছু কিছু নিজের কিছু কিছু ওয়ার্ড দিয়ে সেটাকে পূরণ করতে হবে ওকে তো দেখো 5 নাম্বার কি আছে আমরা সামারিটা এইভাবে লিখতে পারি যে নবাব সিরাজউদ্দৌলা having been defeated in the battle of Polashi in 1757 দেখো এটা কিন্তু একটা প্যাসিভ ভয়েসের একটা উদাহরণ আমরা প্যাসিভ ভয়েস আমরা আলোচনা করব গ্রামারে তো the British rule got established in 1763 Mir Qasim tried to bring back the freedom of Bengal but failed Robert Clive had been the governor of Bengal for 2 times acha the British rulers made the Nawab powerless the people of Bengal were exploited and oppressed inhumanly in their own land by the British rulers finally we achieved our freedom in 1971 through a bloody war তো এইভাবে করে আমরা সুন্দর করে একটা সারমর্ম বা একটা সামারি আমরা সুন্দর করে লিখতে পারি ওকে তো যাই হোক এটা আমরা লিখে ফেললাম এবার আমরা 6 নম্বরে যেটা দেখব সেটা হচ্ছে ম্যাচিং তো 6 নম্বর আমরা একটু প্রশ্নটা দেখি এই হচ্ছে আমাদের 6 নম্বর প্রশ্ন এখান থেকে আমরা কিভাবে করে আমরা হচ্ছে 6 নম্বর ম্যাচিংটা করতে পারি তো আমরা এখান থেকে না নিয়ে আমরা এখান থেকে দেখে আমরা অ্যানসারটা দেখি সেখান থেকে দিয়ে আমরা এখানে মিলাই আমরা অ্যানসারগুলো করতে পারি তো দেখো আমরা অ্যানসারটা একবার দেখে নিই 6 নম্বর আমরা বলতে পারি যে we can't ensure peace and prosperity without establishing human rights আমরা যদি এই যে আমরা কিন্তু কি চিন্তা আমরা কিন্তু পিস এন্ড প্রসপারিটিটা এনশিওর করতে পারবো না কি ছাড়া উইদাউট এস্টাবলিশিং হিউম্যান রাইটস আমরা যদি মানুষের অধিকার যদি প্রতিষ্ঠা না করি তাহলে আমরা পিস এবং প্রসপারিটিটা এনশিওর করতে পারি না রাইট শুড বি প্রিজার্ভড ফর বোথ দা প্রিভিলেজড এন্ড দা আন্ডার প্রিভিলেজড ক্লাসেস অফ পিপল এই রাইটটা কিন্তু কাদের জন্য হওয়া উচিত সবার জন্য যারা সুযোগবাদী তাদের জন্য যারা সুবিধা বঞ্চিত তাদের জন্য সবার জন্য এই রাইটটা হওয়া উচিত মানে অধিকারটা হওয়া উচিত হিউম্যান রাইটস আর ভায়োলেটেড থ্রুআউট দ্য ওয়ার্ল্ড বিকজ অফ দ্য ভায়োলেন্স এই ভায়োলেন্সের কারণে অনেক দুর্ঘটনা যুদ্ধ বিদ্রোহ এগুলোর কারণেই কিন্তু এই হিউম্যান রাইটসটা কি হয়ে যাচ্ছে ভায়োলেটেড হয়ে যাচ্ছে ভায়োলেশন অফ হিউম্যান রাইটস ইজ আ ক্রাইম এই হিউম্যান রাইটস এর অধিকারটা মানে নষ্ট করা এটা কি একটা অপরাধ এন্ড দ্য সোসাইটি শুড গেট রিড অফ ইট এর সমাজ থেকে এটা বিতাড়িত করা উচিত আচ্ছা হিউম্যান রাইটস কমিশন ইজ অ্যান অর্গানাইজেশন ওয়ার্কিং ফর হিউম্যান রাইটস হিউম্যান রাইট কমিশনটা কি করে একটা হচ্ছে এটা একটা অর্গানাইজেশন এটা কি করে এটা মানুষের জন্য মানুষের অধিকার নিয়ে কাজ করে তো আমি একবার অ্যানসারটা বলে দিলাম তোমরা এই অ্যানসারটা দেখে তোমরা এখান থেকে সুন্দর করে এই কলাম এ কলাম বি কলাম সি থেকে সুন্দর করে মিলিয়ে সেটা তোমরা করতে পারো তো আমি তারপর আরেকবার কি বলে দিব আচ্ছা দেখো তাহলে কি হবে we can ensure কি করতে পারি peace and prosperity তারপরে কোনটা দেওয়া যায় বলো একটু আগে তো বললাম কি হবে without establishing human rights right should be কি হবে preserved for both privileged the privileged and the underprivileged classes of people human rights টা কি হবে human rights are violated through the world because of violence হ্যাঁ তারপরে এই যে দেখো এখানে violated through the world because of violence okay তারপর আমরা কি করতে পারি human rights commission is an organization এখানে আমরা আরেকটা ডি নাম্বারটা কি বলতে পারি যে violations of human rights is a crime তাই না
তাহলে is a crime and society should get rid of, and society should get rid of. ওকে, আর শেষে আমরা এই নাম্বারে বলতে পারি যে human rights commission is an organization কি করে এরা সমাজ থেকে কি করে তাদের রাইটটা ধরে রাখে। আর এটা কাদের জন্য কাজ করে ওয়ার্কিং ফর হিউম্যান রাইটস, এটা হচ্ছে মানুষের রাইটসটাকে প্রতিষ্ঠা করার জন্য কাজ করে। সো ওকে, আমরা এটা দেখে নিলাম। এবার পরের কোশ্চেনটা আমরা একটু দেখি। পরের কোশ্চেনটা তোমরা জানো যে পরের কোশ্চেনে একটা রিয়ারেন্স থাকে। রিয়ারেন্সটা খুব সুন্দর একটা রিয়ারেন্স, যেটা হচ্ছে আলেকজান্ডার ফ্লেমিং সম্পর্কে তোমরা সবাই জানো, যে পেনিসিলিন আবিষ্কার করেছিল। এটা খুব ইম্পর্টেন্ট একটা রিয়ারেন্স। তো এই রিয়ারেন্সটা আমরা এখন পড়বো। তো দেখো, তোমরা বলে দেখি কোনটা হবে। তোমরা একটু মনে মনে খাতায় লিখে রাখো, তারপর ভিডিওটা পজ করে তারপর আমার সাথে মিলিয়ে নাও। তারপর আমি অ্যান্সার গুলো বলে দিচ্ছি। দেখো, প্রথমে হবে আমাদের এ নাম্বারটা, অর্থাৎ পেনিসিলিন ইজ আ লাইফ সেভিং মেডিসিন। পেনিসিলিন হচ্ছে একটা লাইফ সেভিং মেডিসিন। তারপরে কোনটা হবে? সি নাম্বারটা, ইট ওয়াজ ডিসকভার্ড বাই ডক্টর আলেকজান্ডার ফ্লেমিং। ডক্টর আলেকজান্ডার ফ্লেমিং দ্বারা এটা আবিষ্কার হয়েছিল। তারপরে কোনটা হতে পারে? জি নাম্বারটা, ফ্লেমিং ওয়াজ born into a poor family in Scotland. ফ্লেমিং কি করেছিল? একটা গরিব পরিবারে, স্কটল্যান্ডের একটা গরিব পরিবারে জন্মগ্রহণ করেছিল। তারপরে কি হবে? ডি নাম্বারটা, he was the seventh of the 8 brothers and sisters. সে তার 8 ভাই বোনের মধ্যে সে 7 নম্বরে ছিল। আচ্ছা, তারপরে কি হবে? বি নাম্বারটা, he passed his boyhood with his parents. সে তার শৈশবটা কাটিয়েছিল তার বাবা মার সাথে, তাই না? তারপরে কি হবে? এইচ নাম্বারটা, ফ্লেমিং ওয়াজ আ ভেরি রেগুলার এন্ড অ্যাটেন্টিভ স্টুডেন্ট। ফ্লেমিং ছিল একজন খুব নিয়মিত এবং মনোযোগী একজন ছাত্র। তারপরে কি হবে? ই নাম্বারটা, হি ওয়াজ নেভার অ্যাবসেন্ট ফ্রম স্কুল আপ টু দ্য এজ অফ 12। সে 12 বছর পর্যন্ত স্কুলে কোনোদিন অ্যাবসেন্ট থাকেনি, তাই না? তারপরে কি? এফ নাম্বারটা, হি ওয়াজ সেন্ট টু লন্ডন এট দ্য এজ অফ 14 ফর হায়ার এডুকেশন। 14 বছরে তাকে অন্য দেশে পাঠানো হয় উচ্চশিক্ষার জন্য। লন্ডনে পাঠানো হয় উচ্চশিক্ষার জন্য। তো এই হচ্ছে আমাদের রিঅ্যারেঞ্জ। ওকে, সো তোমাদেরকে মনোযোগ সহকারে ক্লাসটা করার জন্য তোমাদেরকে ধন্যবাদ। আর এই যে রাইটিং পার্টটা, এই রাইটিং পার্টটা আমরা অন্যভাবে আলোচনা করব। রাইটিং পার্ট এখানে আলোচনা করব না, আমরা প্যারাগ্রাফ আলাদা আলোচনা করব, তারপর আমাদের কন্টেন্ট স্টোরি আলাদা আলোচনা করব, আর গ্রাফ এবং পাই চার্টের উপর আমার আলাদা ভিডিও থাকবে। তারপরে আমরা আবার লেটার নিয়ে আলোচনা করব, তারপর ডায়লগ নিয়ে আলোচনা করব। তো এগুলো আমরা রাইটিং পার্টে আলোচনা করব। আজকে আমরা শুধু ফার্স্ট পেপারের মডেলটা আলোচনা করলাম। এরকম আমি 10টি মডেল আলোচনা করব। আশা করছি মডেলগুলো করলে তোমরা উপকৃত হবে। যাই হোক, অনেক লং ভিডিও হলো, ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। তো ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।